দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে তিনটা জিনিস সবথেকে বেশি ব্যবহার করতে হয়। 1 নম্বরে ভার্ব, 2 নম্বরে নাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ। এই তিনটা জিনিস সবথেকে বেশি ব্যবহার করে ইংরেজি বাক্য বানাতে হয়। তো চলো এই তিনটে জিনিসকে আমরা খুব সহজে আয়ত্ত করে নিই। বিশেষ করে আজকের ক্লাসটা হচ্ছে আমার দুর্বল ভাইদের জন্য। চলো উদাহরণ ফলো করি। আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি। তো একটু খেয়াল করো, এই বাক্যটার মধ্যে আমি শব্দটাকে বাদ দিয়ে আমরা এবার যদি তুমি লাগিয়ে পড়ি তাহলে বাক্যটাকে আমরা কিভাবে বলতে পারি? এই বাক্যটাকেই, হ্যাঁ, তুমি মাছ দিয়ে ভাত খাচ্ছ। একটু খেয়াল করবে, আমিটাকে চেঞ্জ করে তুমি করেছি, মাছ মাছই আছে, দিয়ে দিয়েই আছে, ভাত ভাতই আছে, শুধু খাচ্ছিটা হয়ে গেছে খাচ্ছ। তাহলে যদি কোনো বাংলা বাক্যের শেষ শব্দটাকে আমরা অন্য রূপে পরিবর্তন করতে পারি তাহলে তখনই সেটাকে ধরে নিতে হবে, সেটাই হচ্ছে ভার্ব। তো খেয়াল রাখতে হবে বিষয়টা, যখন কোনো আমরা বাংলা বাক্যের শেষ শব্দটাকে পরিবর্তন করতে পারবো অন্য রূপে তখন সেটা হয়ে যাবে ভার্ব। এবার তোমরা তুমির জায়গায় সে লাগিয়ে পড়ো, তাহলে হয়ে যাবে সে মাছ দিয়ে ভাত খাচ্ছে। আমরা কেউ কিন্তু বলি না সে মাছ দিয়ে ভাত খাচ্ছ, এরকম বলি না, আমরা বলি সে মাছ দিয়ে ভাত খাচ্ছে। এবার আবারও একটু খেয়াল করো, তুমিটা হয়ে গেছে সে, মাছ মাছই আছে, দিয়ে দিয়েই আছে, ভাত ভাতই আছে, শুধু খাচ্ছটা হয়ে গেছে খাচ্ছে। একটু খেয়াল করো, খাচ্ছেটাকে আমরা খাচ্ছেতে পরিবর্তন করেছি। তাহলে যদি কোনো বাংলা বাক্যের শেষ শব্দের রূপটাকে আমরা পরিবর্তন করতে পারি সেটাই হচ্ছে ভার্ব। এবার আর একটা জিনিস খেয়াল করো, এখানে মাছ কিন্তু মাছই আছে, এটা কিন্তু একটা নাউন, নাউনের কিন্তু কোনো রূপের পরিবর্তন হয় না। ঠিক তেমনি করে দেখো প্রিপোজিশন দিয়ে এই শব্দটারও কোনো পরিবর্তন হয়নি। এখানে ভাত এটাও একটা নাউন, এটারও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখান থেকে তোমরা শিখতে পারছো শুধুমাত্র নাউনের কোনো পরিবর্তন হয় না, নাউনের কোনো পরিবর্তন হয় না, আবার অ্যাডজেক্টিভেরও কোনো পরিবর্তন হয় না। একটু পরে তোমাদেরকে সেটা শেখাচ্ছি। তো এখানে আমরা শুধুমাত্র পরিবর্তন করতে পারছি ভার্বের রূপগুলোকে, অর্থাৎ আমরা বাংলা বাক্যের ক্রিয়াগুলোকে অন্য রূপে পরিবর্তন করতে পারছি। তো এই জন্য এগুলো হচ্ছে ভার্ব। তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছি ছ ছ্যা খুঁজে পাবো তখন কিন্তু অ্যাম ইজ আর এই তিনটা হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয়। এবার সমস্যা হচ্ছে কোন সাবজেক্টের পরে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব, এটাই পারি না। চলো এটাই হচ্ছে মেন বিষয়, যদি এই জিনিসটাকে কেউ না ধরতে পারে তাহলে কিন্তু ইংরেজি শেখা সম্ভব নয়। তো আই এরপরে সবসময় কিন্তু অ্যাম ব্যবহার করতে হয়, ইউ উই দে এই তিনটে সাবজেক্টের পরে সবসময় আর ব্যবহার করতে হয়, আর হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের সাথে সবসময়ই ইজ ব্যবহার করতে হয়। এবার চলো আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লিখব। এই বাক্যগুলোকে ইংরেজিতে লিখতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে আমাদেরকে অ্যাম ইজ আর এর ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। এরপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব, তারপরে অবজেক্ট লিখব, এরপরে বাকি অংশটা লিখে ফেলব। তো চলো এবার আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে লিখি। আমি এর ইংরেজি হচ্ছে আই। এবার একটু খেয়াল করো, আমরা আই এরপরে কোন হেল্পিং ভার্বের ব্যবহার করব? হ্যাঁ, আমরা অ্যাম ব্যবহার করব বলেছি, তো অ্যাম বসাচ্ছি। এবার একটু খেয়াল করো, আমরা ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব বলেছি, তো ভার্ব কোনটা একটু আগেই শেখালাম, খাচ্ছিটা হচ্ছে ভার্ব। তো খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, ইট এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে ইটিং। তো আই এম ইটিং পর্যন্ত হয়ে গেছে। এবার আমরা অবজেক্ট লিখব। তো অবজেক্ট জিনিস আবার অনেকে চিনতে পারে না, যে জিনিসের ওপর কাজটা করা হচ্ছে, খাওয়া কাজটা কার ওপরে হচ্ছে সেটা একটু লক্ষ্য করতে হবে। খাওয়া কাজটা হচ্ছে ভাতের ওপর, মাছ দিয়ে ভাত খাচ্ছি, তাই না? তো এখানে ভাতই হচ্ছে অবজেক্ট, তো আমরা রাইস লিখে ফেলবো, এরপরে উইথ ফিশ বাকি অংশটা লিখে ফেললাম, তাহলে হয়ে যাবে আই এম ইটিং রাইস উইথ ফিশ, অর্থাৎ আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি। পরের উদাহরণটা দেখো, তুমি মাছ দিয়ে ভাত খাচ্ছ। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়, ইউ বসালাম। এবার একটু খেয়াল করো তো, আমরা ইউ এর পরে কোন হেল্পিং ভার্ব ব্যবহার করব? হ্যাঁ, আমাদেরকে আর এর ব্যবহার করতে হবে, তো আর বসিয়ে দিচ্ছি। এরপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করতে হবে। তো এই বাক্যে ভার্ব হচ্ছে খাচ্ছ, তো খাওয়ার ইংরেজি তো ইট, তো ইট এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে এখানেও হয়ে যাবে ইটিং। তো ইউ আর ইটিং পর্যন্ত হয়ে গেল। এবার আমরা অবজেক্ট লিখব। তো একটু আগেই শেখালাম খাওয়া কাজটি যার অপরে হচ্ছে সেটাই হচ্ছে অবজেক্ট। তো এখানে খাওয়া কাজটি ভাতের অপরে হচ্ছে, তাই এখানে রাইস হচ্ছে অবজেক্ট, রাইস বসালাম। এরপরে বাকি অংশ পড়ে রয়েছে মাছ দিয়ে, তো উইথ ফিশ, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ইটিং রাইস উইথ ফিশ, অর্থাৎ তুমি মাছ দিয়ে ভাত খাচ্ছ। পরের উদাহরণ দেখো, সে মাছ দিয়ে ভাত খাচ্ছে। এই বাক্যে সাবজেক্ট সে, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করতে হয়, হি বসাচ্ছি।
এবার একটু খেয়াল করো, আমরা হেল্পিং ভার্ব কিন্তু ইজ ব্যবহার করব, যেখানে হি দেখতে পাবো সেখানে ইজ ব্যবহার করতে হয়। তো ইজ বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব। তো এখানে খাচ্ছে এর ইংরেজি হচ্ছে ইট, ইট এর সঙ্গে আইএনজির ব্যবহার করলে হয়ে যাবে ইটিং। এরপরে অবজেক্ট রাইস লিখব, তারপরে বাকি অংশ উইথ ফিশ, তাহলে হয়ে যাবে হি ইজ ইটিং রাইস উইথ ফিশ, অর্থাৎ সে মাছ দিয়ে ভাত খাচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করো, যখন আমি বলছি তখন ক্রিয়াটা হচ্ছে খাচ্ছি, যখন তুমি বলছো তখন ক্রিয়াটা হচ্ছে খাচ্ছ, আর যখন সে বলছে তখন ক্রিয়াটা হচ্ছে খাচ্ছে। তাহলে যখন আমরা প্রোনাউনের পরিবর্তন করছি তার সাথে সাথে ভার্বের ক্রিয়ার রূপেরও পরিবর্তন হচ্ছে। কিন্তু এবার ইংরেজিটা একটু লক্ষ্য করো, আমরা সাবজেক্টটা পরিবর্তন করছি ঠিক আছে, কিন্তু ভার্বের রূপের কোনো পরিবর্তন হয়নি। এখানেও ইটিং আছে, এখানেও ইটিং আছে, এখানেও ইটিং আছে, শুধুমাত্র পরিবর্তন হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, এই তিনটা ঠিক মতো জায়গায় আমাদেরকে বসাতে হচ্ছে। এগুলো যদি আমরা ঠিকঠাক জায়গায় না বসাতে পারি তাহলে কিন্তু অর্থ ঠিকমতো করতে পারবো না। অর্থাৎ যেমন বাংলাতে আমরা আকার একার দিয়ে সঠিকভাবে সেগুলো পড়ে মানে করতে পারি, কিন্তু ইংরেজিতে সেটা করতে গেলে পারবো না যদি আমরা হেল্পিং ভার্বের ব্যবহার ঠিক মতো না করি। এবার চলো আমরা কয়েকটা নাউন দিয়ে উদাহরণ দেখব। তো নাউন জিনিসটা কি একটু সংক্ষেপে বলে দিই। কোনো শব্দের মধ্য দিয়ে যদি কোনো নাম বোঝায় তখন সেটাই হয়ে যায় নাউন। যে কোনো জিনিসের নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম, কোনো প্রাণীর নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম ইত্যাদি কোনো নাম বোঝালে পরে সেগুলোই হয়ে যায় নাউন। তো উদাহরণ দেখা যাক, আমি একজন ছাত্র। তো একটু খেয়াল করো, আমরা বাংলা বাক্যের শেষ শব্দটা পাচ্ছি ছাত্র। তো এই ছাত্রর কি আমরা রূপকে পরিবর্তন করতে পারবো? আমরা যদি আমিটাকে তুমিতে পরিবর্তন করি, নিয়ে বলি তুমি একজন ছাত্র, এটা বলতে হবে। আমরা কখনোই বলতে পারবো না তুমি একজন ছাত্রে, এভাবে কিন্তু রূপ পরিবর্তন করতে পারবো না। ঠিক তেমনি করে তুমিটাকে যদি আমরা সেতে পরিবর্তন করি তাহলে বলতে হবে সে একজন ছাত্র। তাহলে একটু খেয়াল করো, এখানেও ছাত্র আছে, এখানেও ছাত্র আছে, এখানেও ছাত্র আছে, তাহলে আমরা ছাত্রের কিন্তু রূপের পরিবর্তন করতে পারছি না, শুধুমাত্র ভার্বের রূপের পরিবর্তন করছিলাম। তো এই ক্ষেত্রে আমরা এগুলোকে ধরে নেব, এগুলোই হচ্ছে নাউন। তো এই বাক্যগুলোকেও ইংরেজিতে বলতে হলে অ্যাম ইজ আর এর ব্যবহার করতে হবে। তবে এখানে কিন্তু অ্যাম ইজ আর হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হবে না, কারণ এখানে কোনো মূল ভার্ব নেই, মূল ক্রিয়া নেই। তো সেই জন্য এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা যাবে না, মূলত এগুলোকে বি ভার্ব বা মেন ভার্বের মতো ব্যবহার করা যাবে। তো প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে অ্যাম ইজ আর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী, একটু আগে শিখলাম কোন সাবজেক্টের পরে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে, এরপরে আমরা নাউনের ব্যবহার করব। তো একটু খেয়াল করে, এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হবে, আই এরপরে কিন্তু অ্যাম ব্যবহার করতে হয়। তো অ্যাম বসাচ্ছি, একজন এর ইংরেজি হচ্ছে এ, আর ছাত্র এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট, তাহলে হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র। ঠিক তেমনি করে দেখো, তুমি একজন ছাত্র, এটাকে বলতে হবে ইউ আর আ স্টুডেন্ট, অর্থাৎ তুমি একজন ছাত্র। সে একজন ছাত্র, এটাকে বলতে হবে হি ইজ আ স্টুডেন্ট, অর্থাৎ সে একজন ছাত্র। তাহলে দেখো, আমরা এখানে অ্যাম ইজ আর ঠিক মতো জায়গায় বসাচ্ছি বলেই কিন্তু বাক্যগুলো সঠিকভাবে অর্থ দিতে পারছে, না হলে কিন্তু বাক্যগুলো অর্থহীন হয়ে পড়তো এই বি ভার্বের কারণে। যদি আমরা বি ভার্বের ব্যবহার সঠিকভাবে না করতে পারি, কথাটা আমি কোন সময়ে বলতে চাইছি সেটা কাউকে বোঝাতে পারবো না। যেমন ধরো, আই অ্যাম আ স্টুডেন্ট, এই বাক্যটার মধ্যে ছোট্ট একটা চেঞ্জ করে দেবো, শুধুমাত্র একটা জিনিস পরিবর্তন করে দেবো, সেটা হচ্ছে অ্যাম। এই অ্যামটাকে যদি একটু মুছে দিয়ে আমি ওয়াজ বসিয়ে দিই, দেখো বাকি যেটা আছে সেটাই আছে, শুধু একটা জিনিস পরিবর্তন করলাম, ওয়াজ বসিয়ে দিলাম, তাহলে তখন এটার অর্থটা পরিবর্তন হয়ে যাবে। তখন এটার অর্থ হয়ে যাবে আমি একজন ছাত্র ছিলাম, কোনো এক সময় ছিলাম, অর্থাৎ পাস্টের কথা বলছি। তাহলে এই বি ভার্বের কাজ হচ্ছে মূলত এটাই, আমি কোন সময়ে কথাটা বলতে চাইছি, প্রেজেন্টে বলতে চাইছি নাকি পাস্টে বলতে চাইছি নাকি ফিউচারে বলতে চাইছি, সেই জিনিসটাই এখানে জানিয়ে দেয় বি ভার্ব। ঠিক তেমনি করে দেখো, তুমি একজন ছাত্র, এর ইংরেজি হচ্ছে ইউ আর আ স্টুডেন্ট। এখানেও যদি একটা জিনিস পরিবর্তন করে দিই, অর্থাৎ আর কে পরিবর্তন করে যদি ওয়ের বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে ইউ ওয়ের আ স্টুডেন্ট। তখন কিন্তু এটার অর্থ আবারও চেঞ্জ হয়ে যাবে, তখন এটার অর্থ দিবে তুমি একজন ছাত্র ছিলে, কোনো এক সময় পাস্টের কথা আমি বোঝাচ্ছি। তো এটাই হচ্ছে মূলত বি ভার্বের কাজ। এবার চলো আমরা অ্যাডজেক্টিভ দিয়ে তিনটা উদাহরণ ফলো করি। তো অ্যাডজেক্টিভগুলো কিভাবে চিনবে? যদি কোনো ওয়ার্ডের মধ্যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি কোনো জিনিসকে নির্দেশ করে তখন সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ।
দেখো স্ক্রিনে উদাহরণ দেখতে পাচ্ছি, আমি খুশি। তো এই বাক্যে যদি আমি তুমি লাগাই তাহলে কি খুশি রূপের পরিবর্তন করতে পারবো? না, খুশির রূপের পরিবর্তন করতে পারবো না। আমরা বলতে পারবো না তুমি খুশে, এরকম বলি না, আমরা বলি তুমি খুশি। এখানে খুশিটা খুশিই থাকে। ঠিক তেমনি করে যদি বলি সে খুশি, তো এখানেও খুশিটা খুশি থাকে। আমরা সাবজেক্টের পরিবর্তন করলেও কিন্তু এখানে অ্যাডজেক্টিভের পরিবর্তন করতে পারবো না। তো চলো, এগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যামিজার ব্যবহার করতে হয়। একইভাবে বিভার্ব হিসাবে এখানে অ্যামিজারের ব্যবহার করতে হবে। আমরা কথাটা কোন সময়ে বোঝাতে চাইছি সেই জন্য আমাদেরকে অ্যামিজারের ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে অ্যামিজার, তারপরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তো প্রথমে আই ব্যবহার করতে হবে, কারণ সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই এরপরে অ্যাম ব্যবহার করতে হবে। আর খুশি এর ইংরেজি হচ্ছে হ্যাপি, তো আই অ্যাম হ্যাপি অর্থাৎ আমি খুশি। তুমি খুশি এটাকে বলবো ইউ আর হ্যাপি। সে খুশি এটাকে বলতে হবে হি ইজ হ্যাপি। খেয়াল করো, এই বাক্যের মধ্যেও অ্যামিজার আমরা সঠিকভাবে বসিয়েছি বলে কিন্তু সঠিকভাবে অর্থ করতে পারছি। যদি আমরা অ্যাম এর পরিবর্তে ওয়াজ ব্যবহার করতাম তাহলে হয়ে যেত আই ওয়াজ হ্যাপি, তখন কিন্তু এই বাক্যটার অর্থ চেঞ্জ হতো। তখন এর অর্থ হতো আমি খুশি ছিলাম, অর্থাৎ পাস্টের কথা বোঝাচ্ছে। ঠিক তেমনি করে তুমি খুশি, ইউ আর হ্যাপি, এখানে আরকে পরিবর্তন করে যদি ওয়ের বসায় তাহলে হয়ে যাবে ইউ ওয়ের হ্যাপি। তখন এর অর্থ হয়ে যেত তুমি খুশি ছিলে, পাস্টের কথা বোঝাচ্ছি, কোনো এক সময় সে খুশি ছিল। ঠিক তেমনি করে হি ইজ হ্যাপি, এখানে ইজকে পরিবর্তন করে যদি ওয়াজ বসায় তাহলে এই বাক্যটার অর্থ আবারও চেঞ্জ হয়ে যাবে। এর অর্থ হবে সে খুশি ছিল। এখানেও পাস্টের কথা বোঝাচ্ছি, কোনো এক সময় সে খুশি ছিল। তাহলে বি ভার্বের কাজ হচ্ছে এটাই, আমরা কোন সময়ে কথাটা বলছি সেটা বুঝিয়ে দেয়। তো এখানে হ্যাপি এই ওয়ার্ডটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর কোনো রূপের পরিবর্তন হয় না। তো এই বাক্যে হ্যাপি এই শব্দটার দ্বারা আমরা অবস্থার কথা বুঝতে পারছি, সে কোন অবস্থায় রয়েছে, অর্থাৎ খুশি অবস্থার মধ্যে রয়েছে, এই জিনিসটা বুঝতে পারছি। তাই এখানে হ্যাপি একটা অ্যাডজেক্টিভ। তোমাদের মধ্যে কেউ যদি বেসিক ইংলিশ গ্রামার 0 লেভেল কোর্সে ভর্তি হতে চাও, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এই কোর্সটি হচ্ছে 3 মাসের একটা কোর্স, যেটা 0 লেভেল থেকে তোমরা শিখতে পারবে। একদম দুর্বল ছাত্রদের জন্য এই কোর্সটি সাজানো হয়েছে। এই সমস্ত ক্লাসগুলো নেওয়া হবে গুগল মিটের সাহায্যে। বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কেউ ফোন করবে না দয়া করে, হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে হবে। তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে, ভালো থাকবে সবাই।